দর্শক, আপনাদের স্বাগত জানাই ৭১ গোল টেবিলে। আজ আমরা কথা বলবো বিনিয়োগ, বাণিজ্য, জিএসপি সহ সামগ্রিকভাবে ব্যবসা বাণিজ্যের নানা দিক নিয়ে। আপনারা জানেন, সম্প্রতি গত ২৭ আগস্ট সিঙ্গাপুরে বাংলাদেশের হাইকমিশন এবং মাইডাস টাচ এশিয়ার উদ্যোগে বিনিয়োগ সম্মেলন হয়ে গেছে এবং আরও একটি বিনিয়োগ সম্মেলন ১ সেপ্টেম্বর হতে যাচ্ছে। বাংলাদেশে বিদেশি বিনিয়োগ কি করে আকর্ষণ করা যায় সেটি একটি চেষ্টা আছে। আমরা এর মধ্যে জিএসপি নিয়ে বিতর্ক দেখেছি এবং রপ্তানি নিয়ে আলোচনায় আছি। সবকিছু নিয়ে আমাদের সাথে আলোচনা করতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন, আমার ঠিক বায়ে আছেন ডক্টর আহসান এইচ মনসুর, নির্বাহী পরিচালক পলিসি রিসার্চ ইনস্টিটিউট। ঠিক আমার ডানে আছেন আব্দুল সালাম মুর্শিদি, সভাপতি এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, এবং আছেন মামুন রশিদ, ব্যাংকার ও অর্থনীতি বিশ্লেষক। আপনাদের তিনজনকে স্বাগত। মামুন রশিদ, আপনাকে দিয়ে শুরু করতে চাই, কিন্তু যদিও আমি জানি যে আহসান মনসুর যাচ্ছেন সিঙ্গাপুরে সামিট, আপনিও কি যাচ্ছেন কিনা আমি জানি না, আপনিও যাচ্ছেন। ২৭ তারিখে যেটি হয়ে গেল, সেখানে বাণিজ্য মন্ত্রী ছিলেন এবং বিভিন্ন দেশের ব্যাংকার, ক্রেডিট ট্রেডিং এজেন্সির লোকজন এবং বিনিয়োগ স্পেশালিস্ট বলা হয় তাদেরকে, অ্যানালিস্ট যারা করে তারা ছিলেন। সেখান থেকে যে বার্তাটা এসছে যে বাংলাদেশ এখন বিনিয়োগের একটি বড় জায়গা এবং বাংলাদেশের রপ্তানি খাত খুবই ভাইব্রেন্ট একটি খাত হিসেবে চিহ্নিত, এবং তারা যে কয়েকটা খাত চিহ্নিত করেছে এর মধ্যে একটা হলো যে টেক্সটাইল, চামড়াজাত সামগ্রী, ইলেকট্রনিক্স দ্রব্য, রাসায়নিক এবং পেট্রোকেমিক্যাল ইত্যাদি ইত্যাদি। একটা প্রশ্ন আসে, এই যে বাইরে আমরা বাণিজ্য সম্মেলন করি, বিনিয়োগ সম্মেলন করি, তার আসলে শেষ পর্যন্ত ফলাফল কি দাঁড়ায়? সত্যি বিনিয়োগ হয় নাকি আসলে দেশের অভ্যন্তরীণ কন্ডিশনটাই বড় ভূমিকা রাখে? ভারতে একটি কথা প্রচলিত আছে, বাইরে যে বাণিজ্য সম্মেলনগুলো হয় বা বিনিয়োগ সম্মেলন হয়, যাতায়াতের ভাড়া উঠে কিনা সেই ধরনের সেটায়ার করা হয়। আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ। জনাব আহসান মনসুরও যাচ্ছেন যে সম্মেলনটির কথা বললেন। আমি বিগত বেশ কয়েক বছর যাবতই লন্ডন এবং হংকং, সিঙ্গাপুর এই বিনিয়োগ সম্মেলনগুলো, বিশেষত ফিনান্স এশিয়া যেটি করছে আমাদের স্থানীয় স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এবং ডিসিসি ব্যাংকের সৌজন্যে, মূলত আরো কিছু সহ স্পন্সর রয়েছেন। তো সেখানে আপনি যথার্থই বলেছেন। আমি একটা আপনার সাথে একমত যে খুব একটা কি ফলপ্রসূ হচ্ছে কিনা। আমরা যেটা দেখছি খুব একটা ফলপ্রসূ হচ্ছে না। এটার প্রধান কারণ হচ্ছে যে আমাদের উৎস উদ্দীপনার অভাব তা না, যেটি আরো আশা করছি ডক্টর আহসান মনসুর আরো সুন্দরভাবে বলবেন। সেটা হচ্ছে যে বিদেশের বিভিন্ন টেবিলে যেখানে বিনিয়োগ হচ্ছে, আলোচনা হয়, মধ্যপ্রাচ্যে বলুন, দূরপ্রাচ্যে বলুন, উত্তর আমেরিকায় বলুন কিংবা ইউরোপে বলুন, সেইখানে মূল জায়গায় বাংলাদেশটা আলোচনা হচ্ছে কিনা। তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি এখনো বাংলাদেশটা মারাত্মকভাবে আলোচনা হচ্ছে না। উনি মধ্যপ্রাচ্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পক্ষ থেকে অনেকদিন দেখাশোনা করেছেন। আমি ওখানে অনেকগুলো দেশে কাজ করেছি, অডিট করেছি, পোর্টফোলিও রিভিউ করেছি। আমি এখনো দেখছি যতটা না পাকিস্তান নিয়ে আলোচনা হয় এত কিছুর পরে, কিন্তু বাংলাদেশ নিয়ে তো আলোচনা হয় না। কেন? একটা আমাদের এখানে নিজেদেরই তো এত তেল দরকার। আমরা আলোচনা শুনেছিলাম যে আমরা এখানে একটা তেল শোধনাগার করব যেখান থেকে আরো এক্সপোর্ট করা যাবে। তো সেই আলোচনায় পরে হয়তো সুযোগ পেলে আসবো। যে কারণে মূলত এটা খুব আকর্ষণীয় হচ্ছে না যে সাপ্লাই সাইড থেকে, ডিমান্ড সাইড থেকে আমরা যাচ্ছি, আমরা কথা বলছি, কিন্তু সাপ্লাই সাইডটা রিচ না, পাইপলাইনটা রিচ না। আপনি যদি আমাদের সাথে চলেন, গেলবারের চিত্রটা আমি বলতে পারবো নিশ্চিতভাবে, এখনো তো পরে দেখা যাবে, যে আমি যখন দেখি যে আমাদেরই বাংলাদেশের লোকেরা ওখানে সবাই, এমনকি সিঙ্গাপুরের কিছু প্রফেশনাল আছে বাংলাদেশ বংশোদ্ভূত, তারাই মূলত, আর যারা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক কিংবা অন্যান্য ব্যাংকের কিংবা ফিনান্স এশিয়ার যারা হয়তো স্পন্সর কিংবা কো স্পন্সর কিংবা ইনিশিয়েটার কিংবা হোস্ট, তারা থাকেন। তাদের ইকোনমিস্ট একটু বক্তব্য দেন বাংলাদেশের সম্ভাবনা কি। কিন্তু সত্যিকার বিনিয়োগকারীদেরকে এই ধরনের বিনিয়োগ সম্মেলন আকর্ষণ করতে পারছে না। এই ক্ষেত্রে আপনি হয়তো, আমি দুইটা উত্তর দেব এই ক্ষেত্রে। একটা উত্তর দিতে আংশিক দিয়ে দিয়েছি যে বাংলাদেশ যে একটা বিনিয়োগ আকাঙ্ক্ষী দেশ, এখনো মেসেজটা পৌঁছছে না সত্যিকার হচ্ছে আমরা যে সিরিয়াস বিনিয়োগের ব্যাপারে। এক, দুই হচ্ছে আমাদের যে পলিসি প্ল্যানারদের দোটানা ভাব। যেমনটি আমি হংকং বিনিয়োগ সম্মেলনে গিয়েছিলাম, সেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, মাননীয় বিনিয়োগ বোর্ডের যিনি প্রধান রয়েছেন, তারা কিন্তু সুন্দর বলেছেন যে ওনারা কি বলেছেন। বাংলাদেশের সম্ভাবনা নিয়ে আমরা বক্তব্য রেখেছি, তারপরে
ওনারা বলেছেন যে তোমাদের পর যে আমি ভূমি অধিগ্রহণ কিভাবে করব, আমি কি কোনো একটা কোম্পানি কিনতে পারি কিনা, আমি সার্ভিস সেক্টরে আমার কি অবস্থা হবে, বেশিরভাগ যেখানে আলোচনা হয় ভূমিটা নিয়ে, আমি জায়গা পাবো কিনা আর আমি এনার্জি কানেকশনটা পাবো কিনা, ইউটিলিটি কানেকশন। সেখানে কিন্তু মাননীয় 2-3 বছর আগে মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব উনি নিজে কি উত্তর দিয়েছেন, উত্তর দিয়ে তোমার কোনো যদি সমস্যা হয় ইউ কাম এন্ড সি মি। কিন্তু আমরা এজ এ নেশন আমরা কিন্তু বলতে পারছি না ইয়েস আমি এটা করব। এবং অন্যদিকে কি হয়, যখন বড়রা যখন বিনিয়োগ করে তারা কিন্তু 5, 10, 15 মিলিয়ন ডলার বিনিয়োগ করতে চায় না। আমি বিনিয়োগ নিয়ে কাজ করি, শ্রদ্ধা আহসান মনসুর জানেন যে অ্যাপ্লাইড সাইডে কাজ করি, সরকারের অনেক প্রতিষ্ঠানের সাথে ফেসিলিটেট করি বৈদেশিক বিনিয়োগ প্রাইভেট সেক্টরের। তারা আমাদেরকে বলে কি আমরা 100-200 মিলিয়ন ডলার বিনিয়োগ করতে চাই, তোমার সরকারকে বলতে বলো আমাকে কি দিবে। আমি এত চিন্তা ভাবনা করতে চাই না, আমার এত সময় নাই যেমনটি। তো এই কারণে এই মেসেজটা বোধহয় যাচ্ছে না। এটা কেন আমি বারবার কেন বললাম, যেমন বাংলাদেশের সাথে নেক্সট 11 পটেনশিয়াল কান্ট্রির ক্ষেত্রে কিন্তু নাইজেরিয়া আছে। আমি নিজে কেন এই কথাটা বলছি, আমি দেশে কাজ করেছি এবং আমরা দেখতাম প্রত্যেকটা লেগোস মুখী ফ্লাইট কিন্তু ফুল। নাইজেরিয়াতে এত অন্যায়, বোকো হারাম, এত করাপশন, এত সমস্যা, কিন্তু কেন প্রত্যেকটা প্লেন কেন বিনিয়োগকারীদের সকলের লক্ষ্য কেন নাইজেরিয়া? এটার একটা কারণ হচ্ছে ওখানে ইলেকট্রিসিটি নাই, প্রাকৃতিক সম্পদে ভরপুর তারা, কিন্তু তাদের দিনের অর্ধেক বিদ্যুৎ থাকে না। কিন্তু কেন এত লোক যাচ্ছে? দেয়ার ইজ মানি টু বি মেড। এই যে দেয়ার ইজ মানি টু বি মেড এবং পলিসিতে কন্টিনিউশন থাকবে। যেমন আপনি নিজেও কিছুটা কাজ করেছেন বলে আমি জানি, 21 টেলিভিশন, 21 টেলিভিশন যেভাবে লাইসেন্সটা ক্যান্সেল হলো, এইটা কিন্তু এখনো মার্কিন যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীরা আমাদের কাছে লিখছে, হয়তো আপনাদের কাছে বলছে না। তো হঠাৎ করে যদি পলিসিটা চেঞ্জ করে দেয় তোমাদের গভর্নমেন্ট, এইটা ভয়টা আছে। দ্বিতীয় যে ভয়টা এখন পাচ্ছে, আমি 3 সপ্তাহ আগেই বিরাট একজন বিনিয়োগকারী, তারা সার্ভিস সেক্টরে অপারেট করতে চায়, হংকং এর কথা বলছিলাম। সেই ক্ষেত্রে তারাও একটি কথা বললেন, হোয়াট উইল হ্যাপেন মিস্টার রশিদ ইফ দ্য গভর্নমেন্ট চেঞ্জেস। আস্থার জায়গাটা তৈরি হচ্ছে না। কিন্তু বিরাট ভাবে ওরা কিন্তু কখনো আমাকে বলে নাই যে আমি 100 মিলিয়ন ডলার দিব না, 200 মিলিয়ন ডলার দিব না। তারা সারপ্লাস, এবং আপনি জানেন সারা ওয়ার্ল্ড এখন লিকুইডিটি সারপ্লাস হয়ে গেছে। রিস্ক এনভায়রনমেন্ট ইজ ভেরি বিনাইন। এই ক্ষেত্রে ওরা ইনভেস্ট করতে চায়, ওরা এমপ্লয়মেন্ট জেনারেটিং যাকে ইনভেস্ট করতে চায়। আপনি নিজে জানেন যে ইউনিক্লো, ওরা কিন্তু একটা বিরাট বিনিয়োগকারী। আমাদের উনি ভাই আছেন এখানে, আমাদের হাইয়েস্ট এখন বাড়ছে কোথায়? ইউনিক্লোর মাধ্যমে জাপানে। আমরা কিন্তু অলমোস্ট $500 মিলিয়ন পৌঁছে গেছি জাপানে। এটা ইউনিক্লো একটা বিরাট ব্যাপার। ইউনিক্লোকে কিন্তু আমরা নিরবচ্ছিন্নভাবে গ্যাস সংযোগ দিয়ে 100 একর জমি দিতে পারলাম না এই বাকরাবাদের লাইনের কাছাকাছি। তো এটা কেন বলছি, এটা প্র্যাকটিক্যাল জিনিসটা ওদের মাথায় ঢুকে গেছে। এই জন্য ওরা মনে করে কি ওই সমস্ত বিনিয়োগ সম্মেলন, সাপ্লাই সাইড লোকেরা আর কি বিনিয়োগ সম্মেলনে যায় কি করব, এগুলো তো ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্টে পাই, ইকোনমিক ইন্টেলিজেন্স রিপোর্টে পাই, ইন্টারনেটে পাওয়া যায়, আছে ইন্টারনালি, তা আমার রেগুলেটরি অ্যাফেয়ার্স এর হেড আছে, সমস্ত কিছু রিভিউ করে ফেলে। আমাদের আহসান ভাই আছে, আমাদের হয়তো সিপিডি আছে, আমাদের আরো কিছু প্রতিষ্ঠান ডেভেলপ করছে, তাদের থেকে দেখে ফেলছে। এই কারণে আপনার কথায় উত্তর দিতে গেলে যে এখনো পর্যন্ত আশাব্যঞ্জক সাড়া পাচ্ছি না। আরেকটি জিনিস বলছে, এটা আমার না বললেই নয়, আমি লিখেছিলাম, দুঃখ পেয়েছিলাম বলে লিখেছিলাম, আমাদের হাই কমিশন গুলো তারা বুঝতে পারছে না যে ইংরেজি সাহিত্যের সাথে অর্থনীতির পার্থক্য কি, অর্থনীতির সাথে ব্যবসার পার্থক্য কি। ওনারা শেক্সপিয়ার কিংবা ট্যাগর থেকে বলি আওড়াইলে কিন্তু হবে না, মিলবো মেলাবো, আসো, বিশ্ব গ্লোবাল ভিলেজ হয়ে গেছে। আমাদেরকে সিরিয়াস হতে হবে। আমার হাই কমিশন গুলা যেগুলো ইম্পর্টেন্ট, যাদের কাছ থেকে সবচেয়ে বেশি বিনিয়োগ আসছে ইদানিং কালে এবং আসতে পারে, অন্য জায়গায় যাচ্ছে আমাদের মতো দেশগুলোতে, তাদেরকে সিরিয়াস হতে হবে। তাদেরকে দেখে কিন্তু মোটেই ইমপ্রেসড না। আমার বন্ধুরা যারা বিদেশি ব্যাংকে কাজ করে, তারা এখানে এই সমস্ত জায়গায় আসে, আমরাই তো স্পন্সর করি কিংবা কো স্পন্সর হই, তারা কিন্তু বলে যে ইউ হ্যাভ টু ফিক্স ইউর এমবেসি, ইউ হ্যাভ টু ফিক্স ইউর হাই কমিশন। আমি বারবার তথ্য চেয়েও পাই না, তথ্য চেয়েও আপনি আপনার মতো লোকই পাচ্ছেন না। ওনারাও বলছে, আমার কলিগরা আমাদের মাধ্যমে যে বিনিয়োগকারীরা আসেন, আমরাই তো এটা ফেসিলিটেটার। সমস্ত বিদেশি ব্যাংকগুলোকে এই জন্যই লাইসেন্স দেওয়া হয়েছিল। মাননীয় প্রধানমন্ত্রী যখনই আমরা যাই, শেখ হাসিনা, তখনই আমাদেরকে বলেন বিদেশি ব্যাংকগুলোকে আরো বিনিয়োগকে ফেসিলিটেট করো। দিস থিং হ্যাজ বিন ভেরি কনসিস্টেন্ট ফ্রম হার। আমরাই তো ক্লায়েন্টকে আনবো। আমাদের ক্লায়েন্টরা বলে তোমরা এগুলো বলো, বাংলাদেশের উপরে মারাত্মক পিস লেটার তৈরি করো, কিন্তু তোমাদের হাই কমিশনে আমাদের লোক পাঠালে কোনো তথ্য পাই না বাংলাদেশের উপরে, লেটেস্ট কোনো ডেটা পাই না।
কে কে কম্পিটিশন, কারা আসছে, পাইপলাইনে কারা। আমি কি $100 মিলিয়ন বিনিয়োগ করব, পরের দিন আমি যখন দেখবো যে গ্যাপ এখানে অফিস করে ফেলছে, তাকে জেসিপি নাকি বিনিয়োগ করবে? উনি বলুন, উনি কি বিনিয়োগ করবে? উনি যদি জানে যে আমি একটা টেক্সটাইল মিল করছি ইউনিক্লোর সাথে $500 মিলিয়ন খরচ করে, উনি কি বিনিয়োগ করবে? আর করবে না। এইটা কিন্তু এই তথ্যগুলো, তথ্যের স্বল্পতা আমাদের হাই কমিশন গুলা এখনো পারছে না, এবং একই সাথে পলিসি ডিসকন্টিনিউশনের ফিয়ার, ভয় আছে, পলিসি ডিসকন্টিনিউশনের ফিয়ার আছে। ওরা মনে করে যে পলিটিক্যাল গভর্নমেন্ট কাছাকাছি যারা তারা পাবে, তো ওরা ওদেরকে নিতে চায় না। বড় বড় ব্র্যান্ড গুলা আমাকে নিতে চায় না। কেন নিতে চায় না জানেন? কারণ আমি যদি কোনো ভুল করি ওর উপরে ভুলটা আসবে, ও তো 100টা দেশে উপস্থিত। এই কারণে ওরা আরেকটা চায় না কি, আমি 50%, 40% শেয়ার নিতে চাই না। আমি যদি শেয়ার নেই, আমি 100% শেয়ার নিয়ে আসছি মেজরিটি। তো সেই ক্ষেত্রে আবার লোকাল এন্টারপ্রেনারদের কাছ থেকে একটু সমস্যা রয়েছে যে আমাদেরকে একটু সুযোগ, এগুলো একদমই মাইক্রো লেভেলের সমস্যা। মামুন রশিদ, আপনি দারুণ আলোচনা করেছেন, কিন্তু আমাদের একটা বিরতির সময় হয়েছে। দর্শক, আপনারা দেখছেন 71 গোল টেবিল। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরে আসছি, সঙ্গে থাকুন।